আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। আজ উপন্যাসটির দ্বিতীয় পর্ব, তৃতীয় অধ্যায়। যেমন অকস্মাৎ আরম্ভ করেছিল, তেমনি বাঘা লার্সেন তার সাপসাপান্ত বন্ধ করল। তারপর আবার নতুন করে সিগার ধরিয়ে সে চারদিকে তাকিয়ে দেখল। প্রথমেই তার চোখ পড়ল গিয়ে বাবুর্চির ওপর। তারপর, কি খবর বাবুর্চি? মসৃণ গলায় কাপ্তান প্রশ্ন করল, গলার স্বর শীতল, ইস্পাতের মতো। জি হুজুর, উৎসুকভাবে চাটুকার, ভিক্ষুক আর গোলামের ভঙ্গিতে সে জবাব দিল। তোমার কি মনে হয় না যে ঘাড়টা বড় বেশি দূর বাড়িয়ে দিয়েছ? তুমি জানো যে স্বাস্থ্যের পক্ষে সেটা মোটেই ভালো নয়। মেয়ের সবে অক্কা গেছে, এখন তো বাছা তোমাকে আমি হারাতে পারবো না। কাজেই তোমার স্বাস্থ্যের সম্পর্কে তোমাকে খুব সতর্ক থাকতে হবে বাবুর্চি, বুঝলে? আগেকার মসৃণ মোলায়েম কথার সঙ্গে তার উক্তির শেষ শব্দটির কোনো মিল ছিল না। শেষ কথাটি মনে হলো যেন চাবুকের সপাং শব্দ। বাবুর্চিটি ভয়ে কেঁপে উঠল। জি হুজুর, মিহি গলায় উত্তর দিয়ে সে দ্রুত মাথা টেনে নিয়ে ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লার্সেনের এই তীব্র তিরস্কারের ফলে শুধু বাবুর্চি নয়, অন্যান্য নাবিকরাও যে যার কাজে মনোনিবেশ করল। মৃত ব্যক্তি সম্পর্কে কাউকে আর কোনো উৎসাহ প্রদর্শন করতে দেখা গেল না। শুধু অদূরে গুটি কয়েক লোক জটকা পাকিয়ে নিজেদের মধ্যে কি যেন নিচু গলায় বলাবলি করছিল। তাদের দেখে জাহাজের খালাসি বলে মনে হলো না। পরে জেনেছিলাম যে ওরাই সিল মাছ শিকারী, সাধারণ নাবিকদের চেয়ে অনেক বেশি উঁচু শ্রেণীর জীব। বাঘা লার্সেন এবার চিৎকার করে ডাকল, জোহানসেন! সঙ্গে সঙ্গে একটি নাবিক বিনীত ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। তোমার সুঁই সুতো সব নিয়ে এসে হতচ্ছাড়াকে মুড়ে ফেলো। পালের তোরঙ্গে দেখবে কিছু পুরনো চট আছে, ওই দুয়েই কাজ চালিয়ে নাও। জি স্যার। তারপর সে প্রশ্ন করল, পায়ে কি দেব স্যার? বাঘা লার্সেন বলল, সে দেখা যাবে। তারপর গলা উঁচু করে ডাকল, বাবুর্চি! রান্নাঘরের মধ্য থেকে ভোজবাজির মতো টমাস মাগ্রিজের উদয় হলো। নিচে গিয়ে এক বস্তা কয়লা ভর্তি করে নিয়ে এসো। তারপর অদূরে জটলারত শিকারীদের দিকে তাকিয়ে কাপ্তান পরবর্তী প্রশ্ন নিক্ষেপ করল, তোমাদের কারো কাছে বাইবেল কিংবা অন্য কোনো প্রার্থনা পুস্তক আছে? ওরা মাথা নাড়ল। একজন কি একটা রসিকতা করল, আমি ভালো বুঝতে পারলাম না, কিন্তু একটা সম্মিলিত হাসির রোল উঠতে দেখলাম। বাঘা লার্সেন নাবিকদের কাছেও সেই একই প্রশ্ন করল। দেখা গেল বাইবেল এবং প্রার্থনা পুস্তক এখানে বেশ বিরল বস্তু। একজন বলল সে নিচে গিয়ে খোঁজ নিয়ে আসছে ওখানে কারো কাছে আছে কিনা। 1 মিনিট পরেই ফিরে এসে জানালো যে নেই। কাপ্তান কাঁধ কোঁচকালেন। তাহলে আমরা ওসব বুকনি ছাড়াই ওকে সমুদ্রের বুকে বিসর্জন দেব। অবশ্য ওই যে পাদ্রী মতো দেখতে ভদ্রলোকটিকে আমরা রক্ষা করেছি, তার যদি সমুদ্র দাফনের প্রার্থনা মুখস্থ থাকে সে আলাদা কথা। ততক্ষণে বাঘা লার্সেন সম্পূর্ণ ঘুরে আমার মুখোমুখি দাঁড়িয়েছে। তুমি তো পাদ্রী, তাই না? সে প্রশ্ন করল। শিকারীরা, ওরা ছিল সংখ্যায় 6 জন, প্রত্যেকে আমার দিকে ফিরে তাকালো, আমাকে ভালো করে লক্ষ্য করল। আমার অস্বস্তির শেষ ছিল না। আমি জানি আমাকে একটা বিশ্রী কাকতাড়ুয়ার মতো দেখাচ্ছিল। আমার চেহারা দেখে ওরা হো হো করে হেসে উঠল। চোখের সামনে ডেকের ওপর দাঁত বার করা পা টান করে পড়ে থাকা মৃত লোকটিকে দেখেও তাদের হাসি কিছুমাত্র স্তিমিত বা কোমল হল না। সে হাসি সমুদ্রের মতোই রুক্ষ, কর্কশ, নিরাভরণ। সে হাসি যাদের বুক থেকে উচ্চারিত হয়েছে তারা কোনোদিন কোনো ভদ্রতা বা সৌজন্য শেখেনি। তাদের সব অনুভূতি অমার্জিত ও ভোঁতা হয়ে গেছে। বাঘা লার্সেন হাসেনি, যদিও তার ধূসর চোখ কৌতুকের আলোতে উজ্জ্বল হয়ে উঠেছিল। আমি তখন তার বেশ কাছে এগিয়ে গিয়েছিলাম এবং তখনই এই প্রথমবারের মতো আমি যেন লোকটির প্রকৃত সত্তা উপলব্ধি করলাম। তার শরীর থেকে, তার মুখ নিঃসৃত তীব্র গালিগালাজের স্রোত থেকে পৃথক করে মানুষটিকে যেন এই প্রথমবারের মতো দেখলাম। তার মুখ বেশ বড়সড়, মুখের রেখাগুলো দৃঢ়, একটু চৌকো গোছের, ভরাট। প্রথম দৃষ্টিতে মনে হয় বেশ বিশাল, কিন্তু তারপরই তার শরীরের মতোই সেই বিশালতার অনুভূতি নিশ্চিহ্ন হয়ে যায়। তার জায়গায় যে বিশ্বাস জন্মাতে শুরু করে
তা একটা প্রচণ্ড মানসিক বা আত্মিক শক্তির উপস্থিতি সম্পর্কে, যে শক্তি তার অন্তঃসত্ত্বার গোপন গভীরে আপাত প্রচ্ছন্ন, সুপ্ত। তার চোয়াল, তার চিবুক, দু চোখের ওপরে তার উত্থিত ঘন ভ্রু, সবকিছুই ছিল জোরালো, অস্বাভাবিক রকম জোরালো। কিন্তু তবু মনে হচ্ছিল যে এসবের পশ্চাতে, চোখের আড়ালে তার আত্মার আরও প্রচণ্ড কোনো ক্ষমতা বা বীর্য লুকিয়ে আছে। সে আত্মা ধরাছোঁয়ার অতীত, তার পরিমাপ করা যায় না। তার কুল নাই, কিনারা নাই। সমশ্রেণীর সঙ্গে সন্তর্পণে লেবেল লাগিয়ে সুন্দরভাবে তাকে ক্ষোভবন্দি করে রাখা সম্ভব নয়। তার চোখ দুটি ছিল, আর সে চোখের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া ছিল আমার নিয়তির লিখন। বড় আর অত্যন্ত সুন্দর, খাঁটি শিল্পীর চোখের মতো সুদূর সন্নিহিত। তার ভ্রু ছিল মোটা, চোখের পল্লব ছিল ঘন আর কালো। চোখ দুটির রং ছিল সেই আশ্চর্য বিভ্রান্তিকর ধূসর বর্ণের, যা সতত চঞ্চল, সদা পরিবর্তনশীল। সূর্যালোকের মধ্যে ঝকঝক করা মিশ্র রেশমের কাপড়ের মতো তার চোখে নানা রঙের খেলা, নানা ছায়ার খেলা। সে চোখ ধূসর, অন্ধকার এবং দীপ্তিময়, সবুজ বাদামি, কখনো আবার গভীর সমুদ্রের মতো স্বচ্ছ নীল। সে চোখ লোকের আত্মাকে সহজ ছদ্মবেশের মুখোশ পরিয়ে আড়াল করে রাখে, শুধু বিরল মুহূর্তে মুখোশ উন্মোচন করে তাকে উলঙ্গ নিরাভরণ মূর্তিতে পৃথিবীর বুকে কোনো আশ্চর্য অভিযানের কোলে ঝাঁপিয়ে পড়ার অনুমতি দেয়। সে চোখ আশাহীন মেঘাচ্ছন্ন অন্ধকার তামাটে আকাশের মতো চিন্তার বিষণ্ণ কালো হয়ে উঠতে পারে। ঘূর্ণায়মান তরবারির বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ঝনঝন করে তীক্ষ্ণ উজ্জ্বল আলোর কণা বিচ্ছুরণ করতে পারে। মরু অঞ্চলের মতো তুহিন শীতল হতে জানে। আবার সেই চোখই কোমল আর মধুর হয়ে উঠতে পারে, ভালোবাসার দীপ্তিতে নেচে উঠতে পারে। আকর্ষণে আর সম্মোহনে আর পৌরুষ ভরা তীব্রতায় সেই চোখ একই সঙ্গে রমণীকুলকে মুগ্ধ এবং প্রভাবিত করতে পারে, যতক্ষণ না তারা আনন্দে, তৃপ্তিতে, আত্মদানের উল্লাসে তার কাছে ধরা দেয়। কিন্তু সে কথা থাক। আমি তাকে জানালাম যে দুর্ভাগ্যবশত আমি পাদ্রী নই। সঙ্গে সঙ্গে সে তীব্র কণ্ঠে প্রশ্ন করল, তা অন্নবস্ত্রের সংস্থানের জন্য করা হয় কি? আমি স্বীকার করছি যে ইতপূর্বে কেউ আমাকে এ প্রশ্ন করেনি। আমিও কখনো সরাসরি নিজেকে তা জিজ্ঞেস করিনি। তাই একটু অপ্রস্তুত হলাম এবং ভালো করে সামলিয়ে নেবার আগেই বোকার মতো তোতলাতে তোতলাতে বলে ফেললাম, আমি আমি একজন ভদ্রলোক। ও ঠোঁটে দ্রুত বিদ্রূপের রেখা ফুটে উঠল। আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত কণ্ঠে বলে উঠলাম, আমি কাজ করেছি, আমি সত্যি কাজ করি। আমার মনে হলো সে যেন আমার বিচারক, আমাকে যেন তার সামনে জবাবদিহি করতে হবে। আবার সেই সঙ্গে এ ব্যাপারটা নিয়ে এভাবে আলোচনা করে আমি যে চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি তাও বুঝতে পারলাম। কাজ করেছ নিজের জীবিকার জন্যে? তার কথাবার্তা এবং ভঙ্গিতে এমন একটা প্রভুত্ব ও শক্তিমত্তা প্রকাশ পাচ্ছিল যে আমি কেমন দিশেহারা হয়ে পড়েছিলাম। আমি যেন কড়া এক স্কুল মাস্টারের সামনে ভয়ে কম্পমান কোনো শিশু। পরবর্তী প্রশ্ন হলো, তোমাকে খাওয়ায় কে? আমি উচ্চকণ্ঠে জানালাম, আমার নিজের আয় আছে। সঙ্গে সঙ্গে কেন এ কথা বললাম সে অনুশোচনায় শরমে মরে গেলাম। তখনই আবার বললাম, কিন্তু আমি যে ব্যাপারে তোমার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে এসবের বিন্দুমাত্র সম্পর্ক নেই। কিন্তু সে আমার এই প্রতিবাদকে কোনো আমলে দিল না। সেটা রোজগার করেছে কে? হ্যাঁ, তোমার বাবা? ঠিকই ধরেছি। মৃত ব্যক্তির পায়ের ওপর তুমি দাঁড়িয়ে আছো, তোমার নিজের পা নেই। একদিনের জন্যও নিজের পায়ে একা হেঁটে তোমার 3 বেলার পেট পুড়তেই সংস্থান করার সামর্থ্য তোমার নেই। দেখি তোমার হাত দেখি। হয় আমি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, নয় তার ভেতরকার প্রচণ্ড সুপ্ত শক্তি নির্ভুলভাবে বিদ্যুৎ গতিতে জেগে উঠেছিল। কারণ আমি কিছু টের পাবার আগেই দেখলাম যে সে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়ে শক্ত মুঠিতে আমার হাত ধরে উঁচু করে তুলে মনোযোগ দিয়ে পরীক্ষা করছে। আমি হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু কোনো রকম প্রয়াসে চিহ্নমাত্র প্রকাশ না করে সে তার আঙুলের বন্ধন একটু দৃঢ় করল। আর আমার মনে হলো আমার হাত যেন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ওই রকম পরিস্থিতিতে নিজের মর্যাদা রক্ষা করা দুরূহ ব্যাপার। স্কুলের ছেলের মতো হাত টানাটানি করতে পারি না আমি। আবার ওর মতো মানুষকে আক্রমণ করাও যায় না। একটু মুচড়ে দিলেই আমি জানি যে আমার হাত ভেঙে যাবে। কাজেই স্থির হয়ে দাঁড়িয়ে এই অসম্মানের গ্লানি স্বীকার করে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে আমি দেখলাম মৃত লোকটির পকেটের জিনিসপত্র ডেকের ওপর বার করে রাখা হয়েছে।
আর জোহানসেন তার দেহ আর হাসিকে চোটে মুড়ে আমাদের চোখের আড়াল করেছে। হাতের চেটোতে চামড়ার কি একটা জিনিস লাগিয়ে মোটা সুই এবং পুরু সাদা সুতার সাহায্যে সে মৃত লোকটিকে মোড়ানো চটের ধারগুলো সেলাই করছে। তাচ্ছিল্য আর ঘৃণার সঙ্গে বাঘা লার্সেন আমার হাত ছেড়ে দিল। মৃত ব্যক্তির হাত তোমার হাতকে কোমল করে রেখেছে। রান্নাঘরের বাসন মাজা ছাড়া আর কোনো কাজের যোগ্য নয়। ততক্ষণে আমি নিজেকে সামলে নিয়েছি। দৃঢ় কণ্ঠে আমি বললাম, আমি তীরে ফিরে যেতে চাই। এর জন্য তোমার যে কষ্ট বা দেরি হবে এবং সেজন্য যে ক্ষতিপূরণ তুমি সঙ্গত মনে করো, তাই আমি তোমাকে দেব। অদ্ভুত চোখে সে আমার দিকে তাকালো। সে চোখে বিদ্রূপ জল করে জ্বলে উঠল। আমার একটা পাল্টা প্রস্তাব আছে এবং সেটা তোমার আত্মার মঙ্গলের জন্যই। আমার মেট নেই। বেশ কয়েকটি পদোন্নতি ঘটবে এখন। একজন খালাসি মেটের স্থান পূরণ করবে। কেবিন বয় সামনে গিয়ে খালাসির জায়গা নেবে, আর তুমি হবে কেবিন বয়। ভ্রমণযাত্রার চুক্তিপত্রে সই করে ফেলো। থাকা খাওয়া আর $20 পাবে, কি বলো? আর মনে রেখো, এটা তোমার নিজের আত্মার স্বার্থেই। এর মধ্যে দিয়েই তুমি গড়ে উঠবে। সময়ে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে, এমনকি হাঁটি হাঁটি পা পা করে একটু চলতে ফিরতেও সক্ষম হবে। কিন্তু আমি সে কথায় কান দিলাম না। দক্ষিণ পশ্চিম দিকে আমি যে জাহাজের পাল ইতপূর্বে দেখেছিলাম তা ধীরে ধীরে আরো বড় আর স্পষ্ট হয়ে উঠল। গোস্টের অনুরূপ আরেকটি জাহাজ, হয়তো তার খোলটা একটু ছোট, দ্রুতবেগে যেন লাফিয়ে লাফিয়ে জাহাজটি আমাদের দিকে এগিয়ে আসছিল। সুন্দর লাগছিল দেখতে। বোঝা যাচ্ছিল যে আমাদের বেশ নিকট দিয়ে জাহাজটি পার হবে। হাওয়া প্রতি মুহূর্তে জোরালো হয়ে উঠছিল। এদিকে কয়েকটি ক্রুব্ধ রোষবহ্নি নিক্ষেপ করে সূর্য অদৃশ্য হয়ে গেছে। সমুদ্র ধূসর সীসাবর্ণ ধারণ করেছে, উত্তাল হয়ে উঠেছে। আকাশের দিকে শুভ্র ফেনার কিরিট ছুড়ে দিচ্ছে। একবার প্রচণ্ড হাওয়ার বেগে জাহাজের রেলিং মুহূর্তের জন্য পানির নিচে তলিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেদিকের ডেকের ওপর দিয়ে হুড়হুড় করে পানি ভেসে গেল। জমদুই শিকারী তাড়াতাড়ি তাদের পা উঁচু করে তুলে নিল। একটু চুপ করে থেকে আমি বললাম, ওই জাহাজটা অল্পক্ষণের মধ্যেই আমাদের পাশ দিয়ে যাবে। আমাদের উল্টো দিকে সে চলেছে, খুব সম্ভব সান ফ্রান্সিসকোর পথে। বাঘা লার্সেন আমার দিক থেকে একটু ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলল, খুব সম্ভব। তারপর চিৎকার করে ডাকল, বাবুর্চি, বাবুর্চি। রান্নাঘরের মধ্য থেকে সে লাফিয়ে বের হয়ে এলো। ওই নতুন ছোকরা কোথায়? ওকে এখানে আসতে বলো। জি হুজুর। টমাস মাগ্রিস তাড়াতাড়ি জাহাজের চাকার কাছের অন্য একটি সিঁড়ি দিয়ে নেমে পেছন দিকে চলে গেল। একটু পরেই সে 18-19 বছরের সন্ধ্যা মতো গাট্টাগুট্টা একটা বলিষ্ঠ যুবককে নিয়ে এসে উপস্থিত হলো। এই যে হুজুর, বাবুর্চি বলল। কিন্তু বাঘা লার্সেন বাবুর্চির দিকে ভ্রুক্ষেপ না করে কেবিন বয়ের দিকে নজর দিল। তোমার নাম কি ছোকরা? বিরক্তি ভরা গলায় জবাব এলো, জর্জ লিচ স্যার। যুবকটির ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে তাকে এখানে ডেকে আনার কারণ সে ঠিকই আঁচ করেছে। কাপ্তান নুরস্বরে বলল, আইরিশ নাম নয়। তোমার চেহারায় যে ছাঁদছিরি, তাতেও অটুল কিংবা ম্যাকার্থি নাম হলেই মানাতো ভালো। অবশ্য মায়ের গোষ্ঠীতে যদি আইরিশ থাকে তাহলে ঠিক আছে। আমি লক্ষ্য করলাম যে অপমানে যুবকটির হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সারা মুখ লাল হয়ে উঠল। কিন্তু যেতে দাও সে কথা, বাঘা লার্সেন বলল। নিজের নাম ভুলে যাবার তোমার অত্যন্ত সঙ্গত কারণ থাকতে পারে, এবং তুমি যতক্ষণ এখানে ভালো মতো কাজ করবে ততক্ষণ তার জন্য তোমাকে আমার খারাপ লাগার কোনো কারণ নেই। তুমি অবশ্য টেলিগ্রাফিলে এই জাহাজে উঠেছ। তোমার সর্বাঙ্গে সে কথা লেখা রয়েছে। যত সব সন্ডাগুন্ডার আড্ডা সেখানে তা আমার জানা আছে। তবে জেনে রেখো, তোমার সব সন্ডামি আর বদমাইশির তরিবত এই জাহাজেই হবে, বুঝলে? কারা তোমাকে এখানে ঢোকালো? ম্যাক্রেডি অ্যান্ড সোয়ানসন। স্যার, বাজের মতো গর্জে উঠল বাঘা লার্সেন। ম্যাক্রেডি অ্যান্ড সোয়ানসন স্যার, শুধরে নিয়ে যুবকটি বলল। একটা তীব্র ঘৃণার দীপ্তি ফুটে উঠল তার দু চোখে। অগ্রিম টাকা কে দিয়েছে? ওরা স্যার। আমিও তাই ভেবেছিলাম। তুমিও সে ব্যবস্থায় খুশি হয়েছিলে, তাই না? বহু লোক তোমার খোঁজ করতে শুরু করেছিল এবং তাড়াতাড়ি কেটে পড়ার সুযোগ পেয়ে তুমি মুহূর্ত মাত্র দেরি করনি, কি বলো? মুহূর্তের মধ্যে ছেলেটি যেন একটা আদিম বন্য প্রাণীতে পরিবর্তিত হয়ে গেল। তার সমস্ত শরীর গুটলি পেকে গেল। মনে হলো এখনই সে লাফিয়ে পড়বে। তার মুখে চেহারা হলো একটা ক্রুদ্ধ পশুর মতো। সে তীব্র ঝাঁজের সঙ্গে শুরু করল, এ কথা কি?
বাঘা লার্সেন কণ্ঠে একটা অদ্ভুত কোমলতা ফুটিয়ে প্রশ্ন করল। মনে হলো অনুচ্চারিত বাক্যাংশটি শোনার জন্য তার অপরিসীম কৌতূহল। যুবকটি একটু ইতস্তত করল, তারপর ক্রোধ দমন করল। কিছু না স্যার। বাঘা লার্সেন তৃপ্তির হাসি হেসে বলল, আমার কথা যে ঠিক তা তুমি প্রমাণ করলে। তোমার বয়স কত? সবে 16 পুরো হলো স্যার। মিছে কথা, তোমার 18 পার হয়ে গেছে। বয়সের তুলনায় তুমি আরো বাড়ন্ত। ঘোড়ার মতো তোমার মাংসপেশি। তোমার জিনিসপত্র গুছিয়ে জাহাজের সামনের দিকে চলে যাও। এখন থেকে খালাসির কাজ করবে। তোমার পদোন্নতি হলো, বুঝলে? যুবকটি সম্মতির জন্য অপেক্ষা না করে কাপ্তান, যে নাবিকটি এতক্ষণ মৃতদেহ সেলাই করার কাজে ব্যস্ত ছিল, তার দিকে ফিরে তাকালো। জোহানসেন, জাহাজ চালানো সম্পর্কে তুমি জানো কিছু? না স্যার। কুছ পরোয়া নেই। আজ থেকে তুমি এই জাহাজের মেট। তোমার জিনিসপত্র নিয়ে পেছনের দিকে মেটের আস্তানায় চলে যাও। জি স্যার। খুশি গলায় জোহানসেন জবাব দিয়ে এগিয়ে গেল। ভূতপূর্ব কেবিন বয় কিন্তু ইতোমধ্যে এক পাও নড়েনি। বাঘা লার্সেন ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি ও কাজ করার জন্য চুক্তিপত্র সই করিনি। কেবিন বয় হিসেবে আমি এসেছি। অন্য কোনো কাজ আমি করতে চাই না। জিনিসপত্র গুছিয়ে নিয়ে সামনে যাও। এবার বাঘা লার্সেনের কণ্ঠে এমন একটা প্রচণ্ড প্রভুত্বের সুর ফুটল যে গা শিউরে উঠল। কিন্তু ছেলেটি উদ্ধত দৃষ্টিতে তাকিয়ে থাকল, একটুও নড়ল না। আবার বাঘা লার্সেনের সেই প্রচণ্ড শক্তি যেন জেগে উঠল। যা ঘটল তা সম্পূর্ণ অপ্রত্যাশিত, এবং সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা চুকে গেল। পুরো 6 ফিট দূরত্ব বিদ্যুৎ গতিতে অতিক্রম করে সে ছেলেটির পেটে একটা ঘুষি বসিয়ে দিল। আমার মনে হলো আমাকে যেন কেউ আঘাত করল। পেটের মধ্যে আমি একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলাম। আমার সারা গা গুলিয়ে এলো। আমার স্নায়ুর অবস্থা তখন কী পর্যায়ে, কোনো রকম বর্বর দৃশ্যের ব্যাপারে আমি যে কতখানি অনভ্যস্ত ছিলাম সে কথা বোঝাবার জন্যে আমি এই ঘটনাটির উল্লেখ করলাম। 2 মণ ওজনের কেবিন বয় ততক্ষণে কুকুরে বাঁকা হয়ে গেছে। বাঘা লার্সেনের মুঠোয় তার শরীর যেন একটা লাঠির মাথায় ভেজা ন্যাকড়ার পুটুলি। তার শরীর বাতাসে উঠে গেল। তারপর একটা ক্ষুদ্র বৃত্ত রচনা করে মেটের মৃতদেহের পাশে ডেকের ওপর সশব্দে হুমড়ি খেয়ে পড়ল। তারপর ওইখানেই শায়িত অবস্থায় সে যন্ত্রণায় আকুপাকু করতে লাগল। তারপর লার্সেন আমাকে প্রশ্ন করল, মনস্থির করলে? আমি এগিয়ে আসা জাহাজটির দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম। ততক্ষণে জাহাজটি প্রায় আমাদের সামনাসামনি এসে পড়েছে। 1-2 গজের বেশি দূরে নয়। ছোট্ট সুন্দর ছিমছাম জাহাজ। পালের গায়ে বেশ বড় কালো একটা সংখ্যা আঁকা। কি জাহাজ এটা? আমি প্রশ্ন করলাম। পাইলট বোট লেডি মাইন, বাঘা লার্সেন গম্ভীর গলায় জবাব দিল। আর কাঠিদের কাজে পৌঁছে দিয়ে সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে। যেরকম বাতাস পেয়েছে তাতে 5-6 ঘন্টার মধ্যে বোধহয় সেখানে পৌঁছে যাবে। তাহলে দয়া করে ওদের একটা সংকেত চিহ্ন দেখাও, আমাকে যেন তীরে পৌঁছে দেয়। দুঃখিত, আমাদের সংকেত বই পানিতে পড়ে গেছে। শিকারীরা ওর কথা শুনে দন্ত বিকশিত করে হেসে উঠল। এক মুহূর্ত আমি নিজের মনে বোঝাপড়া করলাম। স্থির দৃষ্টিতে ওর চোখে চোখ রাখলাম। কেবিন বয়ের কি হাল সে করেছে তা আমি নিজের চোখে দেখেছি। আমার অবস্থাও খুব সম্ভব ভিন্ন কিছু হবে না, হয়তো আরও খারাপ হবে। যা বলছিলাম, 1 মিনিট নিজের মনের সঙ্গে বোঝাপড়া করলাম। তারপর যা করলাম তাকে আমি আমার জীবনের দুঃসাহসিকতম কর্ম বলে মনে করি। আমি জাহাজের একেবারে কিনারে ছুটে গিয়ে হাত নেড়ে চিৎকার করে উঠলাম, একটু থামাও লেডি মাইন, আমাকে তীরে পৌঁছে দাও। আমাকে তীরে পৌঁছে দিলে আমি তোমাদের $1000 দেব। 2 জন লোক জাহাজের হুইলের কাছে দাঁড়িয়েছিল। একজন চাকা ঘোরাচ্ছিল, আরেকজন মুখে মেগাফোন তুলে নিচ্ছিল। আমি তাদের দিকে তাকিয়ে অপেক্ষা করে রইলাম। প্রতি মুহূর্তেই আমি আমার পেছনে দাঁড়ানো মনুষ্যরূপী জানোয়ারটির কাছ থেকে একটা মারাত্মক আঘাতের জন্য প্রতীক্ষা করছিলাম। কিন্তু তবু আমি মুখ ঘুরিয়ে পেছনে তাকাইনি। মনে হলো কত শতাব্দী কেটে গেল। অবশেষে পরিস্থিতি আমার কাছে অসহনীয় হয়ে ওঠায় আমি ঘুরে তাকালাম। সে এক চুলও নড়েনি, ঠিক আগের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জাহাজের দোলানির সঙ্গে অনায়াসে তাল মিলিয়ে সেও দুলছে। দেখলাম সে একটা নতুন সিগারে অগ্নিসংযোগ করছে। কি ব্যাপার, কোনো বিপদ ঘটেছে নাকি? লেডি মাইন থেকে প্রশ্ন ভেসে এলো। আমি গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, হ্যাঁ হ্যাঁ, জীবন মরণ সমস্যা। আমাকে যদি তোমরা তীরে পৌঁছে দাও তবে তোমাদের আমি $1000 দেব।
বাঘা লার্সেন আমার কথার পিঠে চিৎকার করে বলে উঠল, যত সব ফিসকোর জঞ্জাল এসে জুটেছে। তারপর বুড়ো আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলল, এই মুহূর্তে এর প্রাণ নাকি সামুদ্রিক সাপ আর বানরের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। লেডি মাইন থেকে মেগাফোনের মধ্য দিয়ে লোকটির উচ্চ হাসির শব্দ ভেসে এলো। তারপর পাইলট বোটটি দ্রুত বেগে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। যাবার সময় একটা শেষ চিৎকার শোনা গেল, আমাদের পক্ষ থেকেও ব্যাটার ছেলেকে বেশ পালিশ করে দিও হে। তারপর বিদায়ের ভঙ্গিতে তারা হাত নাড়ল। হতাশ চিত্তে আমি রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকে পড়ে দেখলাম ছোট্ট জাহাজটি আমাদের মাঝখানে শূন্য নিরাভরণ সমুদ্রের ব্যবধান দ্রুত বৃদ্ধি করতে করতে এগিয়ে চলেছে। সম্ভবত ৫-৬ ঘন্টার মধ্যেই সান ফ্রান্সিসকোতে পৌঁছে যাবে। আমার মনে হলো আমার মাথা বুঝি এই মুহূর্তে ফেটে চৌচির হয়ে যাবে। গলায় একটা অসম্ভব ব্যথা অনুভব করলাম। মনে হলো হৃৎপিণ্ডটা সেখানে এসে আটকে গেছে। একটা বাঁকাচোরা কুণ্ডলি পাকানো ঢেউ জাহাজের গায়ে এসে আঘাত করল। ফোয়ারার মতো নোনতা পানি ছড়িয়ে পড়ল আমার ঠোঁটের ওপর। সশব্দে বাতাস ছুটল। আমাদের জাহাজ গোস্ট বাঁ দিকে অনেকখানি হেলে পড়ল। তার রেলিং প্রায় পানির নিচে তলিয়ে গেল। ডেকের ওপর দিয়ে শোঁ শোঁ করে পানি প্রবাহিত হবার শব্দ শুনতে পেলাম আমি। এক মুহূর্ত পরে ঘুরে দাঁড়াতেই দেখলাম যে কেবিন বয় কোনো রকমের টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। তার মুখ যন্ত্রণায় কুঁচকানো, বিশ্রী রকম সাদা বিবর্ণ। তাকে দেখে মনে হলো সে অসুস্থ। তাহলে লিজ, সামনেই কাজে যাচ্ছ? বাঘা লার্সেন শুধালো। জি স্যার। অবদমিত একটা সত্তার কণ্ঠ থেকে নম্র উত্তর উঠে এলো। আরে তুমি কি করছো? এই প্রশ্ন আমার উদ্দেশ্যে। আমি তোমাকে $1000 দেব, আমি বলতে শুরু করেছিলাম, কিন্তু বাঘা লার্সেন বাধা দিল। থাক ও কথা, কেবিন বয় হিসেবে কাজে যোগ দিচ্ছ কিনা সে কথা বলো, নাকি তোমাকেও একটু তালিম দিতে হবে? কি করতে পারতাম আমি? নির্দয়ভাবে প্রহিত হলে, হয়তো নিহত হলে আমার কোনো লাভ হতো না। আমি স্থির দৃষ্টিতে ওর নিষ্ঠুর ধূসর দুটি চোখের দিকে তাকালাম। মানুষের আত্মার আলো বা উষ্ণতার কোনো চিহ্ন সেখানে দেখলাম না। মনে হলো সে চোখ যেন পাষাণের। কোনো কোনো লোকের চোখে তাদের আত্মার ছায়া ধরা পড়ে, কিন্তু ওর চোখ সমুদ্রের মতোই ধূসর, শূন্য, হিমশীতল। কি বলো? হ্যাঁ। বলো, হ্যাঁ স্যার। নিজেকে শুধরে নিয়ে বললাম, হ্যাঁ স্যার। তোমার নাম কি? ভ্যান উইডেন স্যার। প্রথম নাম? হামফ্রি স্যার, হামফ্রি ভ্যান উইডেন। বয়স? 35 স্যার। ঠিক আছে, এখন বাবুর্চির কাছে গিয়ে নিজের কাজকর্ম শিখে নাও। এইভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি বাঘা লার্সেনের দাসত্বের শৃঙ্খলে বাঁধা পড়লাম। তার শক্তি ছিল আমার চেয়ে বেশি, ব্যাস ওইটুকুই সব। কিন্তু তখন ব্যাপারটা আমার কাছে নিতান্ত অবাস্তব বলে মনে হলো। আজও পেছনের দিকে তাকিয়ে ব্যাপারটাকে কিছুমাত্র কম অবাস্তব বলে মনে হয় না। চিরকাল তা আমার কাছে একটা বীভৎস, অচিন্তনীয়, বিভীষিকাময় দুঃস্বপ্ন হয়ে থাকবে। এক্ষুনি যেও না, একটু দাঁড়াও। রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিলাম, আদেশ শুনে থামলাম। জোহানসেন, সবাইকে ডাকো এখানে। সবকিছু এখন ঠিক হয়ে গেছে। এবারে মৃতের শেষকৃত্যটুকু চুকিয়ে দিয়ে ডেকের আবর্জনা পরিষ্কার করতে হবে। জোহানসেন সবাইকে ডাকতে গেল। ইত্যবসরে কাপ্তানের নির্দেশ অনুযায়ী জন 2 নাবিক ক্যানভাস মোড়া মৃতদেহটি নির্দিষ্ট জায়গায় এনে শুইয়ে দিল। ডেকের দুপাশে রেলিংয়ের ধার ঘেঁষে কয়েকটি ছোট ছোট নৌকা উপুর করে বাঁধা ছিল। কয়েকজনে মিলে মৃতদেহটি ডেকের বাঁ দিকে বয়ে নিয়ে নৌকাগুলোর ওপরে রাখল। মৃতের পা দুখানি বাইরে সমুদ্রের দিকে প্রসারিত হয়ে রইল। বাবুর্চি যে কয়লা বোঝাই বস্তা নিয়ে এসেছিল সেটা মৃতের পায়ের সঙ্গে শক্ত করে বেঁধে দেয়া হলো। আমার সবসময় ধারণা ছিল যে সমুদ্রবক্ষে মৃতের শেষকৃত্য একটা শ্রদ্ধা ও ভীতি উৎপাদনকারী গাম্ভীর্যপূর্ণ ঘটনা, কিন্তু খুব তাড়াতাড়ি আমার সে ভুল ধারণা অপসৃত হলো। অন্তত বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে তো বটেই। শিকারীদের মধ্যে একজনকে তার সঙ্গীরা ডাকত স্মোক বলে। তার চোখ দুটি কালো, ছোট ছোট। সে কি একটা মজার গল্প বলেছিল। অবিশ্রান্ত সাপসাপান্ত আর অশ্লীলতার ফোড়ন দিয়ে তার গল্প শুনে মিনিটে মিনিটে শিকারের দল উচ্চস্বরে হো হো করে হেসে উঠছিল। আমার মনে হলো যেন জাহান্নামের কুকুর কিংবা কোনো নেকড়ের পাল চিৎকার করছে। নাবিকেরা এক এক করে সশব্দে পেছন দিক দিয়ে উঠে এলো। কেউ ঘুমে পড়া চোখ মুছতে মুছতে, নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলতে বলতে। তাদের মুখে একটা অশুভ দুশ্চিন্তাগ্রস্ত ভঙ্গি ফুটে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যে ভ্রমণযাত্রার শুরুতে এরকম একটা দুর্ঘটনা ঘটল
এবং যে জাহাজের কাপ্তানের চেহারা এইরকম, তার পরিণতির কথা ভেবে তারা খুব প্রফুল্ল হতে পারছে না। মাঝে মাঝেই তারা বাঘা লার্সেনের দিকে আর চোখে তাকাচ্ছিল। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে তার সম্পর্কে ওরা সবাই বেশ আতঙ্কিত। বাঘা লার্সেন মৃতদেহটির কাছে এগিয়ে এলো। সবাই মাথা থেকে টুপি নামালো। আমি সবার উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিলাম। মোট 20 জন লোক, উইলের কাছে নাবিকটি এবং আমাকে নিয়ে 22 জন। আমার কৌতূহল ভরা দৃষ্টি ক্ষমার্হ, কারণ আমার নিয়তি আমাকে এই ভাসমান ক্ষুদে দুনিয়ায় এদের মাঝে এনে ফেলেছে। সপ্তাহ বা মাসের জন্য কিছুই আমি জানি না। নাবিকেরা বেশিরভাগই ইংরেজ আর স্ক্যান্ডিনেভীয়। তাদের মুখ ভারী, গম্ভীর প্রকৃতির শিকারীদের মুখের রেখা তুলনামূলকভাবে দৃঢ়তর। সেখানে বৈচিত্র্য বেশি, কাঠিন্য, উত্তেজনা ও আবেগের প্রতিফলনও স্পষ্টতর। বিস্ময়ের সঙ্গে আমি এক্ষুনি এটাও লক্ষ্য করলাম যে বাঘা লার্সেনের মুখে সে ধরনের কোনো কুশ্রী ছাপ নেই। তার মুখে পাপের কোনো চিহ্ন নেই। তার মুখও অবশ্য রেখাবহুল, কিন্তু সে রেখা দৃঢ়চিত্ততার, অটল সিদ্ধান্তের। আমার বরং মনে হলো যে সে মুখ বেশ সরল এবং উন্মুক্ত, আর মসৃণভাবে দাড়ি কামানোর জন্য এই সারল্য বা উন্মুক্ততা যেন আরও বেশি প্রকট হয়ে উঠেছে। একটু আগে যে লোকটি কেবিন বয়ের সঙ্গে যে ব্যবহার করেছে, এ মুখ তার, সে কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না। অবশ্য পরবর্তী ঘটনাটি না ঘটা পর্যন্তই আমার অনুরূপ মনোভাব স্থায়ী হয়েছিল। সেই মুহূর্তে বাঘা লার্সেন সবেমাত্র কথা বলবার জন্য মুখ খুলেছে। জাহাজের গায়ে পরপর কয়েকটা ঢেউ এসে সজোরে আঘাত করল। পালের দড়ির ভেতর দিয়ে বাতাস উন্মত্ত সঙ্গীতের মতো আর্তনাদ করে উঠল। শিকারীদের কয়েকজন চিন্তাকুল মুখে ওপর দিকে তাকালো। মৃতদেহটি যেখানে রক্ষিত ছিল, বাঁদিকে সেই রেলিং পানিতে ডুবে গেছে। এক মুহূর্ত পরেই জাহাজটি আবার সোজা হলো এবং আমাদের পা ভিজিয়ে দিয়ে ডেকের ওপর দিয়ে হুড়হুড় করে পানির স্রোত বয়ে গেল। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল, এক একটা ফোঁটা শিলার মতো তীক্ষ্ণ। বৃষ্টিটা কেটে যেতেই বাঘা লার্সেন বলতে আরম্ভ করল, আর খালি মাথায় জাহাজের দোলানির সঙ্গে তাল মিলিয়ে নাবিকেরা দুলতে থাকল। আমার সামান্য একটু অংশ মনে আছে, সে বলল, আর তা হচ্ছে এই, এবং এই দেহ নিক্ষিপ্ত হচ্ছে সমুদ্রের বুকে। বেশ, তবে তাই করো। বাঘা লার্সেন থামল। ওরা সবাই কেমন যেন হতবুদ্ধি হয়ে গেছে, নিশ্চয়ই অনুষ্ঠানটির আত্যন্তিক সংক্ষিপ্ততায়। ক্রুদ্ধ কণ্ঠে সে ধমকে উঠল, উঁচু করে তুলে ধরো না ওই দিকটা, গাধা যত সব। কি হলো তোমাদের? একটা সকরুণ ক্ষিপ্রতার সঙ্গে তারা মৃতদেহটিকে কুকুরের মতো পানিতে ছুঁড়ে ফেলে দিল। প্রথমে পা, তারপর বাকি দেহ। পায়ে বাঁধা কয়লার ভারে দেখতে না দেখতে তা তলিয়ে গেল। চটপটে গলায় বাঘা লার্সেন নতুন মেটের দিকে ফিরে বলল, জোহানসেন, ওরা সবাই এখন এখানে আছে। ওদেরকে এখানেই রেখে দাও। ভালো করে সব পাল আর দড়িদড়া গুছিয়ে রাখো। খুব ঝড় আসবে মনে হচ্ছে। সবাই মিলে হাত চালিয়ে কাজ করো। মুহূর্তের মধ্যে ডেকময় একটা হইচই আর কাজের ধুম পড়ে গেল। জোহানসেন চিৎকার করে এক একটা হুকুম দিতে লাগলো। নাবিকেরা কেউ কোনো কাছি শক্ত করে টেনে বাঁধছে, কেউ কোনো কাছি খুলে দিচ্ছে। আমার মতো ডাঙ্গার মানুষের কাছে স্বাভাবিকভাবেই সবকিছু মনে হলো গোলমেলে ও বিভ্রান্তিকর। কিন্তু আমাকে যা সবচেয়ে বেশি বিদ্ধ করল তা হলো সমস্ত বিষয়টি চরম হৃদয়হীনতা। মৃত ব্যক্তি ইতোমধ্যে অতীতের একটি কাহিনী মাত্র, একটা বিস্তৃত ঘটনা। ক্যানভাসে মুড়ে কয়লার বস্তার সঙ্গে তাকে সমুদ্রে ফেলে দেবার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। আর এদিকে জাহাজ এগিয়ে চলেছে আপন বেগে। তার সব কাজ চলেছে যথাযথভাবে, কারও কোনো ভাবান্তর নেই। স্মোকের নতুন কিচ্ছা শুনে শিকারীর দল হো হো করে হাসছে। নাবিকেরা আপন মনে দড়িদড়া বাঁধাছাদা করছে। দুজন মাস্তুল বেয়ে ওপরের দিকে উঠছে। বাঘা লার্সেন তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে। আর মৃত ব্যক্তিটি কদর্য মৃত্যুবরণের পর, কুৎসিত সৎকারের পর, দ্রুত ডুবে যাচ্ছে সমুদ্রের অন্তহীন গভীরতায়। সমুদ্রের নিষ্ঠুরতা, তার ভয়াবহতা এবং হৃদয়হীনতা তখন আমাকে অভিভূত করে ফেলল। জীবনকে তখন মনে হলো সস্তা, ঠুনকো, একটা বোবা পশুর মতো জিনিস, আত্মবিবর্জিত কোনো নোংরা রসসিক্ত বস্তুর ছটফটানি। জাহাজের পালে ছায়ার নিচে শক্ত করে রেলিং চেপে ধরে আমি নিরানন্দ ফেনিল তরঙ্গরাশির ওপর দিয়ে দূরে সান ফ্রান্সিসকো আর ক্যালিফোর্নিয়ার উপকূল আড়াল করে রাখা ভারী নিচু কুয়াশার দেয়ালের দিকে অপলক চোখে তাকিয়ে রইলাম। ঝোড়ো বৃষ্টির ছাঁট আসছিল থেকে থেকে, সেজন্য কুয়াশাও আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আর সমুদ্র এবং হাওয়ার তাড়নায় এই আশ্চর্য তরুণী তার সাংঘাতিক লোকজন নিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে দক্ষিণ পশ্চিম দিকে, বিশাল আর নিঃসঙ্গ প্রশান্ত মহাসাগরের বিরাটত্বের মাঝখানে।
চতুর্থ অধ্যায়। নিজেকে আমি শিল শিকারের জাহাজ গোস্টের বর্তমান পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে যত্নবান হলাম, কিন্তু সে পর্যায়ে এরপর আমার কপালে যা জুটল তা অপমানকর ও দুঃখময়। জাহাজের বাবুর্চিকে নাবিকেরা ডাকত ডাক্তার বলে, শিকারীরা তাকে ডাকত টমি, আর বাঘা লার্সেন ডাকত কুকি বলে। তার চেহারা দ্রুত বদলে গেল। আমার পদমর্যাদার রদবদলের সঙ্গে সঙ্গে আমার প্রতি তার ব্যবহারও সম্পূর্ণ বদলে গেল। আর যেখানে সে ছিল অতি বিনীত, দাসসুলভ, এখন সেখানে তাকে দেখা গেল অতি জাঁদরেল, রূঢ়, কর্কশ। প্রকৃতপক্ষে আমি তখন আর রমণীর মতো মসৃণ চামড়ার চমৎকার ভদ্রলোক নই, বরং নেহাত অকর্মণ্য, অতি সাধারণ একটি কেবিন বয়। অবিশ্বাস্য তার দাবি, তাকে আমার মিস্টার মাগ্রিস বলে সম্বোধন করতে হবে, আর আমাকে কাজকর্ম বুঝিয়ে দেবার সময় তার ভাবভঙ্গি আর ব্যবহার একটা অসহ্য আকার ধারণ করল। কেবিন এবং তার সংলগ্ন 4টি ছোট ছোট স্টেট রুমের দেখাশোনা করা ছাড়াও আমাকে রান্নাঘরে বাবুর্চির সহকারী হিসাবে কাজ করতে হতো। সেখানে আলুর খোসা ছাড়ানো কিংবা তেল আর চর্বি চিটচিটে বাসনকোসন মাজার কাজে আমার প্রচণ্ড অজ্ঞতা ছিল। তার বিস্ময়ভরা বিদ্রুপোক্তির সীমাহীন উৎস। আমি কি ছিলাম, কিংবা এর আগে আমি কি ধরনের জীবন বা কীরকম কাজকর্মে অভ্যস্ত ছিলাম, সে কথা বিবেচনা করতে সে একদম রাজি ছিল না। আমার সঙ্গে ব্যবহারে সে অংশত এই পথই বেছে নিয়েছিল। আমি স্বীকার করছি যে প্রথম দিনেই আমি তাকে এত ঘৃণা করতে আরম্ভ করি যে ইতিপূর্বে আমার জীবনে আমি কখনো কাউকে এতটা ঘৃণা করিনি। সেদিন উত্তাল ঝড়ের মধ্য দিয়ে পানি কেটে কেটে আমাদের জাহাজ এগিয়ে যাচ্ছিল, ফলে প্রথম দিনেই আমার কাজটা বিশেষভাবে কঠিন হয়ে উঠেছিল। মাগ্রিজের নির্দেশ মতো 5:30টার সময় আমি কেবিনে খাবার টেবিল লাগিয়ে দিলাম। সমুদ্রের অশান্ত অবস্থার জন্য বিশেষ ট্রে সাজিয়ে দিলাম। তারপর রান্নাঘর থেকে চা আর খাবার নিয়ে রওনা হলাম। এ প্রসঙ্গে বিক্ষুব্ধ সমুদ্রবক্ষে আমার প্রথম অভিজ্ঞতার কাহিনী না বর্ণনা করে পারছি না। এক হাতে বড় একটা চায়ের পাত্র আর অন্য হাতে বগলের নিচে সদ্য বানানো কয়েকটি পাউরুটি চেপে ধরে আমি রান্নাঘর থেকে কেবিনের দিকে পা বাড়ালাম। মিস্টার মাগ্রিজের শেষ নির্দেশ আমার কানে ভেসে এলো, সাবধান! হেন্ডারসন নামের একজন দীর্ঘদেহী শিকারী সে সময় নিজেদের আস্তানা থেকে কেবিনের দিকে যাচ্ছিল। বাঘা লার্সেন নিজের জায়গায় দাঁড়িয়ে তার চিরন্তন সিগার টানছিল। বাবুর্চি চেঁচিয়ে উঠল, দেখো এসে পড়ল কিন্তু! আমি থমকে থেমে পড়লাম, কিন্তু কি এসে পড়ল বুঝতে পারলাম না। শুধু দেখলাম যে সশব্দে রান্নাঘরের দরজা বন্ধ হয়ে গেল। তারপরেই দেখলাম যে হেন্ডারসন পাগলের মতো লাফ দিয়ে একটা পালের দড়ি ধরে তরতর করে আমার মাথা ছাড়িয়ে বেশ খানিকটা উঁচুতে উঠে গেছে। আর সেই সঙ্গে আমি দেখলাম কুণ্ডলি পাকানো ফেনপুঞ্জ শোভিত একটা বিরাট ঢেউ ঠিক ভেঙে পড়ার আগের মুহূর্তে রেলিংয়ের কাছে অপেক্ষমান। ঠিক তার নিচে আমি দাঁড়িয়ে। সমস্ত ব্যাপারটা ছিল এত অদ্ভুত, এত নূতন যে আমার মাথায় তাড়াতাড়ি কোনো বুদ্ধি খেলল না। আমি বুঝলাম যে আমার ভয়ানক বিপদ, কিন্তু ওই পর্যন্তই। আতঙ্কে আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকলাম, এবং সেই মুহূর্তে ওপর থেকে বাঘা লার্সেন চেঁচিয়ে উঠল, এই বুদ্ধু, শিগগির শিগগির একটা কিছু জোরে আঁকড়ে ধরো! কিন্তু ততক্ষণে বড্ড বেশি দেরি হয়ে গেছে। পালে দড়ি ধরার দিকে আমি লাফ দিলাম, সেগুলো ধরে আমি হয়তো কোনো রকমের টিকে থাকতে পারতাম, কিন্তু তার আগেই প্রচণ্ড পানির পাহাড় আমার মাথার উপর ভেঙে পড়ল। তারপর যে কি ঘটল তা অত্যন্ত অস্পষ্ট, খুব জট পাকানো। আমি পানির নিচে চাপা পড়লাম। আমার মনে হলো আমি ডুবে যাচ্ছি, শ্বাস বন্ধ হয়ে আসছে। পায়ের নিচে আর আমার ডেকের আশ্রয় নেই। উল্টে পাল্টে পাক খেতে খেতে আমি যে কোথায় ভেসে চলেছি আমি জানি না। কয়েকবার আমি শক্ত কিসব জিনিসের সঙ্গে ধাক্কা খেলাম। একবার আমার ডান পায়ের হাঁটুতে সাংঘাতিক আঘাত পেলাম। তারপর অকস্মাৎ পানির তোর অপসারিত হলো। আবার আমি বুক ভরে বাতাস টেনে নিতে পারলাম। পানির তোরে আমি রান্নাঘরের গায়ে গিয়ে ধাক্কা খেয়েছি। জাহাজের এক মাথা থেকে আর এক মাথায় ঠোকর খেতে খেতে ভেসে গেছি। আমার ব্যথা পাওয়া হাঁটুর যন্ত্রণায় আমি তখন অস্থির। ওই পায়ের ওপর ভর দিতে পারছিলাম না আমি। অন্তত আমার তাই মনে হলো। আমার নিশ্চিত মনে হলো যে ও পাটা আমার ভেঙেই গেছে। কিন্তু সেই মুহূর্তে বাবুর্চির তীক্ষ্ণ চিৎকার বর্ষিত হলো আমার উদ্দেশ্যে, এই, ওখানে বসে থেকে আর রাত কাবার করে দিও না!
হ্যাঁ, চায়ের পটটা গেল কোথায়? খুইয়েছ নাকি? ঘাড় মোটকে মরতে পারোনি? তাহলে তোমার উচিত শিক্ষা হতো। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। মস্ত বড় চায়ের পাত্রটা তখনও আমার হাতে ধরা। আমি খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে গিয়ে পাত্রটা ওর হাতে দিলাম। কিন্তু ও তখন সত্যিকার কিংবা ভান করা জানি না রাগে গড়গড় করছে। ওহ খোদা, কি অকর্মার ধাড়ি নিয়েই পড়েছি আমি! তুমি কোন কাজটা যোগ্য বলো তো আমাকে? হ্যাঁ, সত্যি কি কাজটা পারো বলো? একটু চা পর্যন্ত বরবাদ না করে এখান থেকে কেবিন অবধি নিয়ে যেতে পারো না? এখন আবার আমাকে নতুন করে পানি বলকাতে হবে। আবার ওরকম কোকাচ্ছ কি জন্যে? নতুন করে ও যেন রাগে ফেটে পড়ল। ইহ, মায়ের আদরের সোনা পুতুল তার ননির পায়ে ব্যথা পেয়েছেন, আহা! আমি কিন্তু মোটেই কোকাচ্ছিলাম না, যদিও খুব সম্ভব আমার মুখে চোখে তীব্র যন্ত্রণার চিহ্ন ফুটে উঠেছিল। তবু আমি আমার সমস্ত শক্তি সংহত করে দাঁতে দাঁত টিপে খোঁড়াতে খোঁড়াতে আর কোনো রকম দুর্ঘটনা ব্যতি রেখেই খাবার জিনিসপত্র নিয়ে রান্নাঘর আর কেবিন করতে লাগলাম। এই দুর্ঘটনার ফলশ্রুতি হিসেবে আমি দুটো জিনিস অর্জন করলাম। এক, আমার আহত হাঁটু, পরিচর্যার অভাবে যার জন্য আমাকে বেশ কয়েক মাস প্রচুর ভুগতে হয়েছিল। আর দুই, আমার নতুন নাম, বুদ্ধু। বাঘা লার্সেন যে নাম ধরে আমাকে চিৎকার করে ডেকে উঠেছিল, সেই ঘটনার পর থেকে জাহাজের কেউ আর আমাকে কোনো দিন অন্য নামে ডাকেনি। ফলে ওই বুদ্ধ নাম আমার ভাবনা চিন্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমার সত্তার সঙ্গে মিশে গেল। আমি নিজেও তার সঙ্গে নিজেকে একাত্ম করে ফেললাম। বুদ্ধ বলেই নিজেকে আমি ভাবতে শিখলাম, যেন চিরকালই তাই ছিল আমার নাম। বাঘা লার্সেন, জোহানসেন আর দুজন শিকারীকে খাবার টেবিলে জিনিসপত্র এগিয়ে দেবার কাজটা সহজ ছিল না। প্রথমত কেবিনটা ছিল ছোট, তার মধ্যে নড়াচড়া করতে এমনিতেই অসুবিধা হতো। এর সঙ্গে জাহাজের প্রচণ্ড দোলানি যুক্ত হয়ে সে কাজ আরও দুরূহ করে তুলেছিল। কিন্তু আমাকে এর চেয়েও প্রচণ্ডভাবে আঘাত করল যাদের পরিচর্যায় আমি নিযুক্ত, তাদের সহানুভূতির সম্পূর্ণ অভাব। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার হাঁটু ক্রমান্বয়ে ফুলে উঠছে। তার ব্যথায় আমি তখন রীতিমতো কাতর। কেবিনের আয়নায় আমি মাঝে মাঝে নিজের পাংশু বিবর্ণ যন্ত্রণায় বিকৃত মুখ দেখতে পাচ্ছিলাম। ওরা সবাই নিশ্চয়ই আমার অবস্থা লক্ষ্য করেছিল, কিন্তু তাদের কেউ সে সম্পর্কে একটি কথাও বলল না। লক্ষ্য যে করেছে তার আভাস মাত্র দিল না। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে বাসনকোসন ধুয়ে রাখার সময় বাঘা লার্সেন যখন এ সম্পর্কে দু কথা বলল, তখন আমি প্রায় তার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠলাম। এ নিয়ে অস্থির হয়েও না, সে বলল। সময়ে এসব তোমার অভ্যাস হয়ে যাবে। হয়তো এটা তোমাকে খানিকটা খোঁড়া বানিয়ে দেবে, কিন্তু এর ফলে তুমি ঠিকই হাঁটতে শিখবে। তারপর যোগ করল, কি, এটাকেই তো তোমরা প্যারাডক্স বলো, তাই না? আমি প্রথমত মাথা নেড়ে হ্যাঁ স্যার বলে সায় দিতেই সে খুশি হয়ে উঠল বলে মনে হলো। সাহিত্য সম্পর্কে তুমি কিছু জানো বলে মনে হচ্ছে, তাই না? ভালো, একসময় আমার সঙ্গে এ নিয়ে আলাপ করতে হবে। এবং তারপর আমার প্রতি আর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সে ঘুরে দাঁড়িয়ে কাপ্তানের ডেকে নিজের জায়গায় উঠে গেল। সে রাতে আমার অন্তহীন কাজ শেষ করে আমি শিকারীদের কেবিনে নিজের শোবার জায়গায় গেলাম। সেখানে আমি নিজের জন্য একটা আলাদা বাঙ্ক বানিয়ে নিয়েছিলাম। ঘৃণ্য বাবুর্চিটার সান্নিধ্য থেকে দূরে আসতে পেরে আর এতক্ষণে একটু শুতে পাবো ভেবে বেশ ভালো লাগছিল। বিস্ময়ের সঙ্গে আমি এতক্ষণ লক্ষ্য করলাম যে আমার গায়ের কাপড় জামা গায়েই শুকিয়ে গেছে। তাছাড়া একটু আগে যে পানিতে নাকানি চুবানি খেয়েছিলাম, কিংবা তারও আগে মার্টিনেজের বিপর্যয়ের পর যে অনেকক্ষণ সমুদ্রের বুকে হাবুডুবু খেয়েছিলাম, তার ফলে আশ্চর্য কোনোরকম সর্দি কাশির লক্ষণও দেখা দেয়নি। সাধারণ অবস্থায় অত সব কাণ্ড কারখানার পর আমাকে একজন দক্ষ শুশ্রূষাকারীর পরিচর্যায় 1 সপ্তাহ বিছানায় পড়ে থাকতে হতো। কিন্তু হাঁটু নিয়ে আমি বেশ অস্থির হয়ে উঠলাম। যতটুকু বুঝতে পারছিলাম তাতে মনে হলো ফোলার মধ্যেও হাঁটুর চাকতিটা একদিকে একটু বেরিয়ে এসেছে। আমার বাঙ্কে বসে আমি হাঁটুটা পরীক্ষা করে দেখছিলাম। শিকারীরা দুজনই তখন কেবিনে ধূমপান আর উচ্চকণ্ঠে গল্পগুজব করছে। হেন্ডারসন আমার হাঁটুর ওপর এক নজর চোখ বুলিয়ে নিয়ে বলল, সুবিধের নয় বলে মনে হচ্ছে, একটা ন্যাকড়া জড়িয়ে দাও ওর ওপর, ঠিক হয়ে যাবে। ব্যাস ওই পর্যন্ত। এই অবস্থায় ডাঙ্গায় আমার নিজের জায়গায় থাকলে আমি এতক্ষণ আরামে বিছানায় শটান শুয়ে থাকতাম। একজন ডাক্তার আমার পরিচর্যায় ব্যস্ত থাকতেন, আর আমার উপর কড়া নির্দেশ থাকতো যেন পরিপূর্ণ বিশ্রাম ছাড়া কিছুই না করি।
কিন্তু ওদের ওপর আমার সুবিচার করা উচিত। কথা বলতে হবে যে আমার ক্ষেত্রে ওদের যে হৃদয়হীন ঔদাসীন্য, ওদের নিজেদের বিপদ আপদেও তার ব্যতিক্রম ছিল না। আমার মনে হয় এর কারণ প্রথমত অভ্যাসজনিত, দ্বিতীয়ত এদের অনুভূতিগুলোই ছিল একটু স্থূল, নিচু পর্যায়ের। আমি সত্যি বিশ্বাস করি যে একজন সুচারুরূপে গড়ে ওঠা তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন ব্যক্তি অনুরূপ আঘাতের দৃশ্য থেকে ওদের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি বেদনা বোধ করত। অপরিসীম ক্লান্তি ও অবসন্নতার সত্ত্বেও হাঁটুর ব্যথার জন্য আমার ঘুম আসছিল না। যেন কুঁকিয়ে না উঠি, তার জন্য আমাকে প্রাণপণ চেষ্টা করতে হচ্ছিল। নিজের বাড়িতে থাকলে আমি নিঃসন্দেহে যন্ত্রণায় চেঁচিয়ে উঠতাম, কিন্তু এই নতুন আদিম পরিবেশে আমার মনে হলো কঠিন হলেও আমাকে দাঁতে দাঁত টিপে সব যন্ত্রণা সহ্য করতে হবে। আদিম বুনোদের মতো বড় বড় বিষয়ে আমি এদের মধ্যে দেখেছি অসীম ধৈর্য ও সহনশীলতা, অথচ ছোট ছোট বিষয়ে ছিল শিশুর মতো। আমার মনে পড়ছে এই ভ্রমণযাত্রার পরবর্তী এক পর্যায়ে কারফুট নামের শিকারীদের একজনের একটা আঙুল একেবারে পিষে গিয়েছিল। সে আঙুলটাকে শেষ পর্যন্ত তার খোয়াতে হয়েছিল, কিন্তু সে মুখে টু শব্দটি করেনি। এমনকি তার চেহারার কোনো পরিবর্তন দেখা যায়নি। অথচ সেই একই লোককে সামান্য ব্যাপার নিয়ে যে আমি কতবার ক্ষেপে যেতে আর বিচলিত হতে দেখেছি, তার ইয়ত্তা নেই। ঠিক এই মুহূর্তে তাকে আমি ওইরকম একটা প্রচণ্ড উত্তেজিত অবস্থায় দেখলাম। চিৎকার করে হাত পা নেড়ে সাপ-সাপান্ত করে সে ভীষণ হইচই বাঁধিয়ে দিয়েছিল, এবং এর মূলে ছিল অন্য একজন শিকারীর সঙ্গে তার মতবিরোধ। আর বিষয়টি কি? একটি শিল শিশু তার সহজাত প্রবণতার সাহায্যে নিজে থেকেই সাঁতার কাটতে শেখে কিনা তা নিয়ে। কারফুটের মতে সে আপনা থেকেই সাঁতার কাটতে শেখে, জন্মের সঙ্গে সঙ্গেই। কিন্তু ল্যাটিমার অন্য একজন শিকারী তার রোগা ধূর্ত ছোট ছোট চোখ আর ইয়াঙ্কির মতো চেহারা নিয়ে বলল যে না, তা ঠিক নয়। তার মতে শিলের বাচ্চা জন্ম নেয় ডাঙায়, এবং তার কারণও এই যে সে সাঁতার কাটতে জানে না। শিলের মা শিল শিশুকে সাঁতার কাটতে শেখায় ঠিক পাখি যেমন তার বাচ্চাকে উঠতে শেখায় তেমন। বাকি চারজন শিকারী বেশিরভাগ সময় চুপ করেছিল, কিন্তু টেবিলে হাত রেখে তার উপর ভর দিয়ে কিংবা নিজেদের বাঙ্কে শুয়ে শুয়ে তারা বিরোধী দুজনের আলোচনা শুনছিল গভীর মনোযোগের সঙ্গে। থেকে থেকে ওরা এক একজনের পক্ষ সমর্থন করে মন্তব্য করছিল। কখনো বা সবাই একসঙ্গে কথা বলে উঠছিল। মাঝে মাঝে তাদের সম্মিলিত কণ্ঠস্বর এই ক্ষুদ্র বন্ধ ঘরে শব্দের উত্তাল ঢেউ তুলে কপট বাজের আওয়াজের মতো গমগম করছিল। বিষয়টি ছেলেমানুষি আর অর্থহীনতাকে ছাড়িয়ে উঠেছিল তাদের যুক্তিতর্কে ছেলেমানুষি আর অর্থহীনতা। সত্যি কথা বলতে কোনো যুক্তি তাদের চেঁচামেচির মধ্যে ছিল না। জোর গলায় একটা দাবি করা, অনুমান আর গালাগাল, এই ছিল তাদের পদ্ধতি। শিল শিশুদের জন্মের সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে পারে কি পারে না সেটা প্রমাণ করার তাদের পদ্ধতি ছিল এই রকম। প্রথমে গোয়ারের মতো উক্তিটি উত্থাপন করা, তারপর বিপরীত মত পোষণকারীর বিচার বিবেচনা করা, সাধারণ বুদ্ধি, জাত, অতীত, ইতিহাস সবকিছুকে হিংস্রভাবে আক্রমণ করা। কোনো মতামত খণ্ডন করার পদ্ধতিও ছিল অনুরূপ। এই বিষয়টি এভাবে বিস্তারিত বর্ণনা করার কারণ আর কিছুই নয়, কী ধরনের লোকের মাঝে আমি পড়েছি শুধু সেটা বোঝানো। দেহের আকৃতি যদিও পূর্ণবয়স্কের, মননশীলতায় ওরা ছিল শিশু। আর ওরা অন্তহীনভাবে ধূমপান করত, এবং সে তামাকের গন্ধ ছিল সস্তা, স্থূল, জঘন্য। এই মুহূর্তে ধোঁয়ায় সমস্ত বাতাস ভারী আর আচ্ছন্ন হয়ে উঠল। তার সঙ্গে ঝড় ঠেলে উজিয়ে যাওয়া দোদুল্যমান জাহাজের ওঠানামা যুক্ত হয়ে যে অবস্থা হলো, তাতে আমার যদি বিন্দুমাত্র সমুদ্রপীড়ার দুর্বলতা থাকত, তাহলে আর রক্ষা ছিল না। এমনিতেই আমার রীতিমতো গা গুলিয়ে এলো, যদিও তার জন্য দায়ী বোধহয় আমার অপরিসীম ক্লান্তি আর পায়ের ব্যথা। আমি শুয়ে শুয়ে নিজের কথা ভাবছিলাম আমার বর্তমান পরিস্থিতির কথা। আমি, হামফ্রি ভ্যান উইডেন, একজন পণ্ডিত ব্যক্তি, শিল্পকলা ও সাহিত্য সম্পর্কে যে বলতে পারেন, হালকা ও শৌখিনভাবে হলেও অনুরাগী ও উৎসাহী, সেই আমি আজ এভাবে বেরিং সাগরের বুকে একটা শিলমাছ শিকারের জাহাজে শুয়ে আছি। ব্যাপারটা আমার কাছে মনে হলো তুলনাহীন, স্বপ্নের অতীত। কেবিন বয়, আমি আমার সারা জীবনে কোনোদিন এক ফোঁটা কায়িক পরিশ্রমের কাজ করিনি। সারা জীবন আমি প্রশান্ত, নিস্তরঙ্গ, কোলাহল বর্জিত ঘরোয়া পরিবেশে দিন কাটিয়েছি। নিঃসঙ্গ বিদগ্ধ পণ্ডিতের জীবন, সচ্ছল সুনিশ্চিত আয়ের ওপর নির্ভরশীল। মাঠে দৌড়ঝাঁপ, হইহুল্লোড়, সংঘাতময় অশান্ত জীবন আমাকে কোনো দিন আকর্ষণ করেনি। চিরকাল আমি ছিলাম গ্রন্থকীট। আমার বাবা আর বোনেরা
ছোটবেলায় আমাকে ওই নামেই ডাকত। আমি জীবনে শুধু একবার ক্যাম্পিংয়ে গিয়েছিলাম এবং সেবারও প্রায় শুরুর দিকেই দলবলকে ছেড়ে নিজের বাড়ির অভ্যস্ত আরামায়েশের মধ্যে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আর আজ আমার সামনে যে নিরানন্দ কাজের পাহাড় সুদূর অন্তহীনতায় প্রসারিত দেখতে পাচ্ছি, তা হলো খানার টেবিল লাগানো, আলুর খোসা ছাড়ানো, বাসন মাজা। অথচ শরীরের দিক থেকে আমি বিশেষ শক্ত সমর্থও নই। ডাক্তারেরা অবশ্য সবসময় বলেছে যে আমার দেহযন্ত্রটি আশ্চর্য রকম সুস্থ, কিন্তু কোনো রকম শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে আমি তাকে ঠিকমতো গড়ে তুলিনি, তার কোনো পরিপুষ্টি সাধন করিনি। দৌড়ঝাঁপ, খেলাধুলা প্রভৃতির প্রতি আমার উৎসাহ বর্ধনের চেষ্টা করে ডাক্তাররা কতবার বলেছে যে আমার মাংসপেশি নরম, ছোট ছোট, মেয়েদের মতো, কিন্তু আমি সে কথায় কান দিইনি। শরীরের চেয়ে মাথা খাটানোই ছিল আমার পছন্দ। আর আজ যে কঠিন শ্রমসাধ্য জীবন আমার সামনে প্রসারিত দেখলাম, তার জন্য নিজের মধ্যে আমি কোনো যোগ্যতাই খুঁজে পেলাম না। আমার মনের মধ্যে সে সময় যেসব ভাবনা চিন্তার উদয় হয়েছিল, তার কয়েকটি মাত্র এখানে উল্লেখ করলাম। উদ্দেশ্য আর কিছু নয়, নিয়তির চক্রান্তে আমাকে যে ম্রিয়মাণ অসহায় ভূমিকা পালন করতে হয়েছিল, তার জন্য একটু আগাম সাফাই গাওয়া। কিন্তু আমার মনে অন্য ভাবনাও জেগেছিল। আমি আমার মা ও বোনের কথা ভেবেছিলাম, তাদের দুঃখের কথা কল্পনা করেছিলাম। মার্টিনেজের দুর্ঘটনার পর আমি নিখোঁজ মৃতদের একজন, একটি হারিয়ে যাওয়া মৃতদেহ। খবরের কাগজের শিরোনামের সংবাদটি আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি স্পষ্ট শুনতে পেলাম ইউনিভার্সিটি ক্লাব আর বিলেতে ওরা মাথা নাড়তে নাড়তে বলছে, আহ বেচারা। আর আজ সকালে যার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, সে চার্লি ফুরুসেতকে আমি দেখতে পেলাম ড্রেসিং গাউন পরে জানলার ধারে কোঁচের ওপর গড়াতে গড়াতে সব জানতার মতো বাক্য দিচ্ছে, চোখা চোখা নৈরাশ্যবাদী বুলি আওড়াচ্ছে। আর ইত্যবসরে দুলতে দুলতে চূড়ায় উঠে অনেকবার গভীর খাদে নেমে ফেনীল উপত্যকায় হাবুডুবু খেতে খেতে আমাদের জাহাজ ঝাঁপ দিয়ে এগিয়ে চলেছে প্রশান্ত মহাসাগরের গভীরতার মাঝখানে, এবং আমি সেই জাহাজের বুকে। বাইরের বাতাসের তীব্র আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। একটা অবদমিত ক্রুদ্ধ গর্জনের মতো সে শব্দ আমার কানে এসে লাগল। মাঝে মাঝে ওপরে পায়ের দৌড়দৌড়ির আওয়াজ পেলাম। অবিশ্রান্ত ক্যাঁচকোচ আওয়াজ চলতে থাকলো। হাজার তারের বিনাদ যেন কর্কশ ধ্বনি তুলে আর্তনাদ করছে দরজা, জানলা, শাঁসি, পাল্লা, কবজা, হুড়কো ইত্যাদি। শিকারীরা এখনও তর্ক করছে, এখনও নিজেদের মধ্যে চেঁচাচ্ছে, কোনো অর্ধমানবিক উভচর প্রাণীর মতো। অশ্লীল উক্তি আর সাপসাপান্তের ভারে ঘরের বাতাস পূর্ণ হয়ে উঠেছিল। আমি তাদের ক্রুদ্ধ উত্তেজিত মুখ দেখতে পাচ্ছিলাম। দোদুল্যমান সামুদ্রিক ল্যাম্পের অসুস্থ হলুদ আলো পড়ে তাদের মুখের নিষ্ঠুরতা যেন আরও প্রকট হয়ে উঠেছিল। অস্পষ্ট ধোঁয়ার মধ্যে দিয়ে বাংগুলোকে মনে হচ্ছিল যেন চিড়িয়াখানায় জন্তুদের শোবার আস্তানা। দেয়াল থেকে অয়েল স্কিন আর সামুদ্রিক বুট ঝুলছে, র্যাকের গায়ে শক্ত করে বাঁধা রাইফেল আর বন্দুক, অতীত যুগে জলদস্যুদের সমুদ্র সাজ সরঞ্জাম। আমার বাঁধনহীন কল্পনা উন্মত্ত হয়ে ছুটে চলল, কিন্তু তবু ঘুম এলো না। দীর্ঘ সে রাত্রি ক্লান্তিকর, বিবর্ণ আর দীর্ঘ।